হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এমএসটি ক্লাসেস। আজকের তোমাদের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে আর শেষ দিনে ছিল তোমাদের ভৌতবিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্স। তো আজকের আমি তোমাদের সাথে এই কোয়েশ্চেনগুলো নিয়ে ডিসকাস করব। তোমরা কিভাবে কি পারফর্ম করেছো তোমরা আজকে আমার সাথে অ্যান্সারগুলো মিলিয়ে নিতে পারো। আর তারপরে তোমরা তোমাদের পয়েন্ট অফ ভিউ থেকে এক্সাম যে কোয়েশ্চেন পেপার, অনেকে বলে যে টাফ হয়েছে, হার্ড হয়েছে, ইজি হয়েছে, তো তোমাদের কেমন কি মনে হয়েছে কোয়েশ্চেন পেপার, তোমাদের লেভেলের রেসপেক্টে তোমরা সেটা কমেন্ট করে জানাবে। তো তাহলে শুরু করা যাক। আজকের আমরা 2024-এর মাধ্যমিক কোয়েশ্চেন আলোচনা করব, ফিজিক্যাল সায়েন্স। তো প্রথমের প্রশ্ন দেওয়া আছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। সেখানে আমরা দেখতে পাচ্ছি বায়োগ্যাসের মূল উপাদান 1.1, একের দাগের যে প্রশ্ন দেওয়া আছে বায়োগ্যাসের মূল উপাদান, উত্তর কি হবে? বায়োগ্যাসের মূল উপাদান হচ্ছে আমরা জানি মিথেন বা CH4, অর্থাৎ অপশান এ। নেক্সট, বাস্তব গ্যাস একটি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে কখন? বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাস আমরা জানি দুজনের আচরণ একই হয় একটা নির্দিষ্ট শর্তে। যখন অপশানগুলো দেওয়া আছে, অপশান এ উচ্চচাপ উচ্চ তাপমাত্রা, আচ্ছা আমি শুধু অপশানটাই বলছি, কারেক্ট অপশান যেটা হচ্ছে নিম্নচাপ এবং উচ্চ তাপমাত্রায়, অর্থাৎ উচ্চ উষ্ণতা বা নিম্ন চাপে, 1-2 অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, এসটিপিতে 44.8 লিটার CO2 এর মোল সংখ্যা কেমন নির্ণয় করতে হয়? আমরা জানি মোল সংখ্যা সমান প্রদত্ত আয়তন এসটিপি ডিভাইডেড বাই 22.4 লিটার। তাহলে এখান থেকে কি পাবো? দেওয়া আছে প্রদত্ত আয়তন কত, 44.8 ডিভাইডেড বাই 22.4 অর্থাৎ 2। আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক এবং চাপ গুণাঙ্কের অনুপাতের মান হয়। আমরা জানি এখানে সিগমা পি সিগমা ভি কি হয় আদর্শ গ্যাসের ক্ষেত্রে? আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক এবং চাপ গুণাঙ্কের অনুপাত সর্বদা এক হয়, কারণ দুটোই সমান। প্রতিসরাঙ্ক ও আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক প্রকাশকারী সমীকরণ 1/5, উত্তর অপশান হবে 1D, বিজ্ঞানী কসির সূত্র, অর্থাৎ মিউ সমান a প্লাস b বাই ল্যামডা স্কোয়ার। উত্তর হবে অপশান ডি। আচ্ছা, 1/6 বিবর্ধিত অসৎবিম্ব গঠিত হয়। বিবর্ধিত হবে, অসৎবিম্ব হবে। উত্তল দর্পণ দ্বারা আমরা জানি উত্তল দর্পণের ক্ষেত্রে কি হয়? অসৎবিম্ব গঠিত হয়, তবে সেটা ক্ষুদ্রাকার। আচ্ছা, অপশান বি উত্তল লেন্স। হ্যাঁ, উত্তল লেন্সের আমরা জানি ম্যাগনিফাইং গ্লাস হিসেবে ব্যবহার করা হয়। কি হয়? এখানে ফোকাস এবং মেরুর মাঝে বস্তু বসিয়ে আমরা বিবর্ধিত অসৎবিম্ব গঠন করে থাকি। তাহলে অপশান হবে, কারেক্ট অপশান হবে অপশান বি। আচ্ছা, আমি অ্যান্সারগুলো লিখে দিই তাহলে তোমাদেরও বুঝতে সুবিধে হবে। 1.1 অপশান হবে এ, 1.2 অপশান হবে সি, 1.3 অপশান হবে সি, 1.4 অপশান হবে ডি, 1.5 অপশান হবে ডি, 1.6 অপশান হবে বি, 1.7। আচ্ছা, 1.7 আছে একটি তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, ওই অবস্থায় তারটিকে টেনে দৈর্ঘ্য বৃদ্ধি করলে তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা হবে। আচ্ছা, তড়িৎ প্রবাহ মাত্রার সঙ্গে তারের টানাটানিতে কোনো সম্পর্ক আছে কি? তড়িৎ প্রবাহ মাত্রা আমরা জানি I সমান Q/T, অর্থাৎ একক সময়ে কতটা পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে তার টেনে যতই বড় করো না কেন, সেক্ষেত্রে তড়িৎ প্রবাহ মাত্রার কোনো রূপ পরিবর্তন হবে না। তাহলে উত্তর এখানে কি হবে? অপশান ডি, অর্থাৎ তারের দৈর্ঘ্য বৃদ্ধির উপর নির্ভর করবে না। 1/8 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা কোনো পরিবাহীর মধ্য দিয়ে 30 সেকেন্ড সময় প্রবাহিত হলে মোট প্রবাহিত আধান কত হবে? তাহলে সূত্র এখানে লেখা আছে I সমান Q/T। আচ্ছা, 5 অ্যাম্পিয়ার 5 এমপি ইকুয়াল টু, তাহলে Q ইকুয়াল টু কি হবে? 5 অ্যাম্পিয়ার ইন্টু
50, সময় দেওয়া আছে 30 সেকেন্ড, অর্থাৎ মানে 150, তাহলে 150 সি। তাহলে অপশান হবে উত্তর অপশান বি 150 কুলম। আচ্ছা, 1-9 দেওয়া আছে, 1-9 দেওয়া আছে A 22 86 B 84 210। বিক্রিয়াটিতে নিঃসৃত আলফা এবং বিটা কণার সংখ্যা। আচ্ছা, আলফা বিটা কণার সংখ্যা কিভাবে নির্ণয় করা যেতে পারে? আমরা ভর সংখ্যা যদি বিয়োগ করে দিই কত পাবো? 222 মাইনাস 210, অ্যান্সার হবে কত? 12। আর একটি আলফা কণা নির্গত হলে ভর সংখ্যা কত হ্রাস পায়? 4। তাহলে এখান থেকে আমরা 4 দিয়ে ডিভাইড করে দিলে পাবো 3, তাহলে 3 আলফা হবে। এইবারে এখানে অপশন দেখতে হবে 3 আলফা। আচ্ছা, এ আর সি অপশন দুটো বাদ চলে গেল, থাকবে বি আর ডি। এবার আমরা জানি একটা আলফাতে কি হয়, পরমাণু ক্রমাঙ্ক 2 হ্রাস পায়। তাহলে এখানে কত পরমাণু ক্রমাঙ্ক হ্রাস পেয়েছে দেখতে পাচ্ছি, 3টে আলফার জন্য 2টো, মানে মোট আলফা কণার 3টে আলফা কণার জন্য প্রোটন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক হ্রাস পাবে কত? 6 একক। তাহলে 6 একক হলে কত হওয়ার কথা ছিল? 86 মাইনাস 6 মানে হবে 80। কিন্তু আবার বিটা কণাও নির্গত হয়েছে, তাহলে বিটা কণা নির্গত হলে প্রোটন সংখ্যা কি হবে? বৃদ্ধি পাবে। যদি বৃদ্ধি পায় তাহলে কত হয়েছে এখানে? 80 থেকে 84, মানে 4টে বৃদ্ধি পেয়েছে। বিটা কণা মানে -1 0। একটা বিটা কণা নির্গত হলে প্রোটন সংখ্যা 1 একক বৃদ্ধি পায়। তাহলে এখানে 80 থেকে 4 একক বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 4টে বিটা নির্গত হয়েছে, মানে অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। 1.9 অপশান বি 3 আলফা 4 বিটা, 3 আলফা 4 বিটা। আচ্ছা, নেক্সট, মৌলগুলিকে তড়িৎ ধনাত্মকতার ক্রম অনুসারে সাজাও। তড়িৎ ধনাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতার ক্রম কি হয়? কি কি আছে এখানে? কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন। আমরা জানি পর্যায় সারণীতে কার্বন 14, নাইট্রোজেন 15, অক্সিজেন 16 এবং ফ্লুরিন 17। শ্রেণীগুলো বললাম 14, 15, 16, 17 গ্রুপ বা শ্রেণীতে আছে। তাহলে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। কিন্তু প্রশ্নে দেওয়া আছে তড়িৎ ধনাত্মকতা, তাহলে সব থেকে তড়িৎ ধনাত্মক মৌল কে হলো? কার্বন। তাহলে সব থেকে তড়িৎ ধনাত্মকতা বেশি হবে কার? কার্বন, তারপর নাইট্রোজেন, তারপর অক্সিজেন, শেষে ফ্লুরিন। কোন অপশন আছে দেখে নেব। কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, অপশান বি 1.10 অপশান বি, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন। তড়িৎ ধনাত্মকতার ঊর্ধ্বক্রম, হ্যাঁ এই দিক তো ঊর্ধ্বক্রম, ঠিক আছে। এইবার আসি 1.1 কি হবে? NaCl যৌগে NaOCl পরমাণুর ইলেকট্রন বিন্যাস। NaCl কিভাবে গঠিত হয়? Na 281, Cl 287। তাহলে Na প্লাস একটা ইলেকট্রন বর্জন করবে, Cl 7টা ছিল একটা গ্রহণ করবে, 2 4 6 7। তাহলে এর কি হবে? 28 আর এর হবে 288, অর্থাৎ অপশন ডি। নেক্সট 1.12 তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা স্থির করো। তড়িৎ বিশ্লেষণে যখনই তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, রাসায়নিক পরিবর্তন অবশ্যই হবে। দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করবে, আমরা জানি কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে না। উষ্ণতা বৃদ্ধিতে রোধ বাড়ে, কিন্তু উষ্ণতা বৃদ্ধিতে রোধ ঠিক হ্রাস পাবে। তার মানে এই অপশনটি হলো ভুল। তাহলে 1.13 যে গ্যাসটি নেসলার বিকারক ব্যবহার করে সহজে শনাক্ত করা যায়, এটা তো বলার অপেক্ষা রাখে না, অ্যামোনিয়া গ্যাস NH3, অর্থাৎ অপশান ডি।
এবং 1.14 তাপীয় বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত ধাতু। আচ্ছা, অপশন সি Fe, কারণ আমরা জানি থার্মিক মিশ্রণ Fe2O3 প্লাস Al থেকে আমরা Fe পেয়ে থাকি। আর কোন রাসায়নিক বিক্রিয়াটিতে ক্লোরোফর্ম উৎপন্ন হয় তা শনাক্ত করো। এটাও তোমরা পড়েছো। জুতো বিক্রিয়া, সরি, এটা প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা জানি মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া CH4 থেকে Cl2 সূর্যালোকের উপস্থিতিতে বিক্রিয়া করবে, কি হবে CH Cl3। তাহলে এখান থেকে CH4 CH3Cl CH2Cl2 CH Cl3, অর্থাৎ 3টে ধাপে বিক্রিয়া। কিভাবে হচ্ছে জানি, CH4 প্লাস Cl2 CH3Cl প্লাস CH2Cl2 প্লাস পরের ধাপে, তারপর Cl2 চলতে থাকবে কন্টিনিউ CH Cl3, এটা হলো ক্লোরোফর্ম। তাহলে এখানে অপশন কি হবে? অপশন এ 1.15, অপশন এ। আচ্ছা, তারপর আমরা পরের নেক্সট দাগে আসছি 2-এর। আচ্ছা, বিভাগ খ। একটু বন্ধ করো তো, তন্ময় ফোন করেছে, একটু জেনে নিই। কেটে দাও। আচ্ছা, এবার আসি বিভাগ খ। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ক্লোরিন পরমাণু ওজোন অণুর বিনাশ ঘটায় একটি বিক্রিয়ার সাহায্যে দেখাও। বিক্রিয়া আমরা জানি। আচ্ছা, এটা একটু পরিষ্কার করে দিই। 2-এর দাগ, বিভাগ খ 2-এর দাগ 2.1। ক্লোরিন পরমাণু ওজোন অণুর বিনষ্ট ঘটায়। তাহলে একটা বিক্রিয়া আমরা কি জানি, CaFCl3 বিয়োজিত হয়ে ইউভি রশ্মির প্রভাবে CaFCl2 প্লাস Cl স্টার মানে উত্তেজিত, তারপর Cl স্টার প্লাস O3 কি হবে ClO প্লাস O2। নেক্সট 2.2, বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায়? মেসোস্ফিয়ার। আন্তর্জাতিক স্পেস স্টেশনের কক্ষপথটি, আন্তর্জাতিক স্পেস স্টেশনের কক্ষপথ কোথায়? থার্মোস্ফিয়ার। তাহলে 2.2 হবে মেসোস্ফিয়ার। আচ্ছা, অথবা কি হবে থার্মোস্ফিয়ার। 2.3 কি আছে? P বনাম V নয়, P বনাম 1/V লেখচিত্রের প্রকৃতি। তাহলে P বনাম 1/V মূল বিন্দুগামী সরল রেখা। মূল বিন্দুগামী সরল রেখা। অনেকে বলবে এখানে সরলরেখা কি হবে, প্রকৃতি কি? তোমরা জানো যে এখানে সরলরেখা আমরা দেখেছি, পড়েছি যে সমপরাবৃত্ত, কিন্তু এখানে দেওয়া আছে P বনাম 1/V, P বনাম V নয়। পরম শূন্য উষ্ণতার সঙ্গে ঘনত্বের কি সম্পর্ক? 2.4। চার্লসের সূত্র অনুযায়ী T সমানুপাতিক V, অর্থাৎ উষ্ণতার সঙ্গে আয়তনের কি সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক। আবার আয়তনের সঙ্গে ঘনত্বের কি সম্পর্ক? ঘনত্ব সমান মাস আপন ভলিউম। দেখো ঠিক করে, উষ্ণতার সঙ্গে সমানুপাতিক সম্পর্ক V, আবার ঘনত্বের সঙ্গে V এর ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এখান থেকে আমরা কি পাবো? যদি লিখি or V সমান m/ρ, তাহলে টির সাথে ঘনত্ব কি সম্পর্ক হবে? T সমানুপাতিক 1/ρ, মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে পরম উষ্ণতার সঙ্গে গ্যাসের ঘনত্বের সম্পর্কটি এইটা লিখতে হবে T সমানুপাতিক 1/ρ বা 1/d।
অ্যালুমিনিয়ামের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 24 × 10⁻⁶ ডিগ্রি সেলসিয়াস হলে এসআই এককে মান, এসআই এককে মান আমরা জানি সেলসিয়াস স্কেলেও যাই মান হয় আর কেলভিন স্কেলেও একই মান হয় 24 × 10⁻⁶ কেলভিন ইনভার্স 1। তারপর 2.6 আচ্ছা 2.5 অথবা কোন সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পাওয়া যায়? চার্লসের সূত্র, চার্লসের সূত্র। 2.6 আপতন কোণ বাড়ালে মাধ্যমের প্রতিসরাঙ্ক বাড়বে না কমবে? তাহলে প্রতিসরাঙ্ক সমান কি জানি? মিউ সমান সাইন আই বাই সাইন আর। তাহলে প্রতিসরাঙ্কের সঙ্গে আপতন কোণের কি সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক। তাহলে আপতন কোণ বাড়ালে মাধ্যমের প্রতিসরাঙ্ক বাড়বে। তারপর 2.7 উত্তর লেন্স থেকে এফ ও 2f এর মধ্যে বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? এফ 2f এর মধ্যে বস্তু রাখা আছে, তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? আমরা ছবি যদি আঁকি, একটু ছবি মনে করলে কি হবে? উত্তর লেন্স 2f, এটা f, এইদিকে f, এইদিকে 2f। তাহলে ধীরে ধীরে কোথায় বস্তু থাকবে? এখানে বস্তু থাকলে এরকম ভাবে প্রতিবিম্ব গঠিত হবে। তাহলে দেখতে পাবো 2f এর বাইরে প্রতিবিম্ব গঠিত হবে। 2f হচ্ছে কোথায় গঠিত হবে? প্রতিবিম্ব গঠিত হবে 2f এর বাইরে। এইবার 2.8 একটি বর্তনীতে 6 ওহম 3 ওহম রোধের সমান্তরাল সমবায়। তাহলে 6 ওহম 3 ওহম সমান্তরাল সমবায় 1/6 1/3 6 হবে, এটা হবে 6 একে 6 3 2 তার মানে 3/6 মানে 1 এর 2 বা হবে 2। তাহলে রোধ এখান থেকে কত পাওয়া যাবে? 2। সমান্তরাল সমবায়ের সঙ্গে 1 ওহম রোধকে শ্রেণী সমবায় রাখা হয়েছে, তাহলে শ্রেণী সমবায় রাখলে 2 + 1 মানে 3 ওহম হবে অ্যান্সার। 2.9 বার্লো চক্রের ঘূর্ণনের অভিমুখ কোন সূত্র দ্বারা নির্ণীত হয়? এটা আমরা জানি ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম দ্বারা। আচ্ছা তাহলে ফ্লেমিং এর 2.9 ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম, ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম, বাম হস্ত নিয়ম। আচ্ছা 2.10 নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ার একটি ব্যবহারিক প্রয়োগ জানি আমরা পারমাণবিক চুল্লি। তাহলে 2.10 পারমাণবিক চুল্লি, পারমাণবিক চুল্লি। 2. আচ্ছা অথবা কি হবে? নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন? তার কারণ নিউক্লিয় সংযোজনের জন্য পর্যাপ্ত পরিমাণে মানে প্রচুর শক্তির প্রয়োজন হয়, যেই শক্তি পাওয়া যায় নিউক্লিয় বিভাজন দ্বারা। ঠিক আছে, এবার ডান স্তম্ভ বাম স্তম্ভ হবে। আচ্ছা 2.11 মানে 2.11 বাম স্তম্ভ ডান স্তম্ভ। এক কি আছে? নোবেল গ্যাস, নোবেল গ্যাস হচ্ছে অপশান বি রেডন। তারপর 2 ইনভার একটি সংকর ধাতু ডি। তারপর 3 সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌল সিজিয়াম সিএস অপশান এ এবং 4 Zn+C এটা হচ্ছে কার্বন বিজারণ পদ্ধতি, অপশান সি। কেমন? তাহলে 2.11 পর্যন্ত আলোচনা করে দিলাম। আচ্ছা এবার 2.12 জল ও বেনজিনের মধ্যে কোনটিতে KCl দ্রবীভূত হবে? 2.12 জল এবং বেনজিন, জল আমরা জানি অজৈব দ্রাবক, বেনজিন জৈব দ্রাবক, তাহলে KCl দ্রবীভূত হবে। KCl তড়িৎরোধী যৌগ বা আয়নীয় যৌগ, তাহলে আয়নীয় যৌগ সর্বদা আয়নীয় দ্রাবক অজৈব দ্রাবকে দ্রবীভূত হবে। তাহলে এখানে উত্তর কি হবে? উত্তর হবে জলে দ্রবীভূত হবে। আচ্ছা জলের তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎদ্বারে জারণ ঘটে? জল হোক যাই হোক তড়িৎদ্বারে সব সময় জারণ আমরা জানি অ্যানোডে জারণ ঘটে, ক্যাথোডে বিজারণ ঘটে। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে 2.13 উত্তর হবে অ্যানোড, অ্যানোড।
আচ্ছা, তড়িৎ বিশ্লেষণের সময় অথবা দেওয়া আছে এসি আর ডিসির মধ্যে কোনটি ব্যবহৃত হয়ে থাকে? বলো, ডিসি ব্যবহৃত হয়ে থাকে। তাহলে অথবা এটা কি হবে? ডিসি। 2.14 HCl গ্যাসের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন? তার কারণ কি? HCl সমযোজী যৌগ হলেও জলীয় দ্রবণে কি তৈরি করবে? একটা আয়ন H+ আয়ন দিয়ে H3O+ এবং Cl- আয়ন উৎপন্ন করে। ঠিক আছে, অর্থাৎ HCl হলো, একে বলা হয় পোলার মলিকিউল, পোলার কোভ্যালেন্ট বা ধ্রুবীয় সমযোজী অণু, যা কি করবে? জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে H3O+ এবং Cl- আয়ন উৎপন্ন করে, আর আয়ন উৎপন্ন করলেই তড়িৎ বিশ্লেষণ করবে, তড়িৎ পরিবহন করবে। ঠিক আছে, এবং অ্যামোনিয়া থেকে নেক্সট 2.15 অ্যামোনিয়া থেকে উৎপন্ন একটি জৈব সারের নাম। আচ্ছা, কোথায় লিখবো? এখানে লিখছি। 2.15 জানো তোমরা উত্তর? জৈব সার ইউরিয়া CONH2 আচ্ছা, তারপর সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H2S চালনা করলে যে কালো রঙের অধক্ষেপ পড়ে তার সংকেত জানো নিশ্চয়ই তোমরা। 2.16 কি হবে? Ag2S বা সিলভার সালফাইড। তারপর 2.17 আচ্ছা 2.16 এটা হচ্ছে অথবা, Ag2S হচ্ছে অথবা, এটা Ag2S 2.16 হবে। মেলামাইন প্রস্তুতির জন্য কোন যৌগ? এটাও একই উত্তর, ইউরিয়া ব্যবহার করা হয়। 2.17 C2H6O সংকেত দ্বারা দুটি ভিন্ন কার্যকরী মূলকযুক্ত জৈব যৌগ চিহ্নিত করা যায়, তাদের নাম লেখো। কি কি হবে? CH3 CH2OH ইথানল এবং তার সাথে ডাইমিথাইল ইথার, ইথানল এবং ডাইমিথাইল ইথার। এটা কি সমাবয়ব? এটা হচ্ছে কার্যকরী মূলক গঠিত সমাবয়ব। আচ্ছা, এলপিজি এর 2.18 এলপিজি এর মূল উপাদানের গঠনমূলক সংকেত কি? এলপিজির মূল উপাদান বিউটেন, CH3 CH2 CH2 CH3। অথবা কি হবে? অথবার প্রশ্ন আছে 1122 টেট্রাব্রোমো ইথেনের গঠনমূলক সংকেত। তাহলে এখানে হবে না, আমি লিখে দিচ্ছি। ইথেন মানে দুটো কার্বন, একটা বিআর, একটা বিআর, আর একটা বিআর, আর একটা বিআর, বিআর। আচ্ছা, বেশি, হ্যাঁ এইবার তাহলে কি পাওয়া গেল? HC বিআর বিআর, সি বিআর বিআর, H 1 2 3 4 চারটে বিআর, 1122 টেট্রাব্রোমো ইথেন। তাহলে আমরা একসাথে একের দাগ এবং দুইয়ের দাগের প্রশ্ন বিভাগ ক বিভাগ খ আলোচনা করলাম। এই পর্যন্ত দেখে মনে হলো যে প্রশ্নের মান মোটামুটি সহজ। বিভাগ ক এবং বিভাগ খ দেখে মনে হলো প্রশ্নের মান মোটামুটি সহজ, এবং তারপর আমরা দেখা যাক পরের বিভাগ গ পরেরগুলো আলোচনা করছি। তোমাদের আশা করি এই উত্তরগুলো প্রায় সবারই ঠিক হওয়া উচিত। আচ্ছা, তোমরা একবার দেখে নাও, তারপর আমি বিভাগ গ আলোচনা করে দেব। বিভাগ গ। আচ্ছা, বিভাগ গ ফায়ার আইসের সংকেত। ফায়ার আইসের সংকেত কি হবে? 4CH4.23H2O। এর থেকে কিভাবে মিথেন গ্যাস পাওয়া যায় আমরা জানি, তা প্রয়োগ করলে ফায়ার আইস থেকে মিথেন গ্যাস পাওয়া যায়। আচ্ছা, তারপরে অঙ্ক, এই সমস্যা আমি সমাধান করে দিচ্ছি। 3.2 -3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণে একটি গ্যাসের আয়তন। তাহলে দেওয়া আছে কি? T1 -3 ডিগ্রি সি। আমরা জানি সেলসিয়াস উষ্ণতা সবসময় কেলভিনে রূপান্তর করতে হবে। তাহলে কি হবে? 273 অ্যাড হয়ে যাবে -3 কে, তাহলে 270 কে। আচ্ছা, গ্যাসের আয়তন তাহলে V1 হবে 750 সেমি কিউব। চাপ স্থির, চাপ স্থির মানে চার্লসের সূত্র, আর কোনো চিন্তা নেই। উত্তপ্ত করা হলো যতক্ষণ না পর্যন্ত এর আয়তন 1 লিটার।
মানে V2 সরি V2 আছে 1 লিটার বা 1000 সিসি অর 1 লিটার। এইবার তোমাদের চূড়ান্ত উষ্ণতা মানে T2 নির্ণয় করতে হবে। তাহলে চার্লসের সূত্র কি হয়? V সমানুপাতিক T বা V বাই T সমানুপাতিক V বাই T সমান ধ্রুবক বা V1 বাই T1 সমান V2 বাই T2। তাহলে V1 এর মান দেওয়া আছে কত? 750, T1 এর মান আছে 270, V2 এর মান আছে 1000 আর তার সাথে T2 এর মান 0 0 কেটে যাবে। তাহলে T2 সমান 1000 ডিভাইডেড বাই 75 ইন্টু 27। আচ্ছা এবার তাহলে 25 3 25 4 100, বেশ 3 9 27, তাহলে 9 4 36, 360 কে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে 3 এর 2, অ্যান্সার হবে 360 কে। বা উষ্ণতা যদি আমরা 273 মাইনাস করে দিই তাহলে 7 1 গেল 5 7 5 12, ব্যাস তাহলে 57 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এইবার পরের প্রশ্ন আসি। পরের প্রশ্ন আছে 4 অ্যাটমসফিয়ার চাপে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 8 গ্রাম H2 গ্যাসের আয়তন কত হবে? তাহলে কি কি দেওয়া আছে? P দেওয়া আছে 4 atm, আচ্ছা T দেওয়া আছে 27 প্লাস 273 300, তারপর আচ্ছা V দেওয়া আছে 1 লিটার আর N দেওয়া আছে মানে মোল সংখ্যা দেওয়া আছে 8 ডিভাইডেড বাই 2 মানে 4 মোল। ফর্মুলা কি? PV ইকুয়াল টু N ইন্টু R ইন্টু T। और প্রশ্ন কি বলেছে এখানে কি নির্ণয় করতে হবে? ও সরি, এখানে বলা হচ্ছে 8 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে। তাহলে আয়তন এখানে আয়তন নির্ণয় করতে হবে। V সমান nRT বাই P, N কত হবে 4 ইন্টু 0.082 ইন্টু 300 ডিভাইডেড বাই P কত আছে 4, তাহলে 4 4 কেটে গেল, মাল্টিপ্লাই হবে, মাল্টিপ্লাই করলে 3 2 6 3 8 24 আর দুটো শূন্য, তাহলে 1 2 3 1 2 3, তাহলে 24.6 লিটার। 4 অ্যাটমসফিয়ার চাপে 4 অ্যাটমসফিয়ার চাপ 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা 308 গ্রাম মানে 8 2 4। হ্যাঁ, এবার তোমরা ক্যালকুলেশন দেখবে, সম্ভব এটাই ঠিকই আছে। আচ্ছা এইবার সমবাহু প্রিজমের পৃষ্ঠে একটি আলোকরশ্মি কত কোণে আপতিত হলে রশ্মিটির ন্যূনতম চ্যুতিকোণ 20 ডিগ্রি হবে? তাহলে ফর্মুলা কি হবে? 3.3 কি হবে? 3.3 কি হবে? তাহলে চ্যুতিকোণ বলেছে, ফর্মুলা কি? I1 সমান প্রতিসরণ কোণ প্লাস ডেল্টা মিনিমাম চ্যুতিকোণ ডিভাইডেড বাই 2। আচ্ছা I1 কি আছে? I1 নির্ণয় করতে হবে কত কোণে আপতিত হলে। তাহলে যেহেতু সমবাহু ত্রিভুজ বলেছে, সমবাহু ত্রিভুজ হলে কি হবে? সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ কত? 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি হলে 60 ডিগ্রি প্লাস চ্যুতিকোণ হবে 20 ডিগ্রি ডিভাইডেড বাই 2 মানে 60 20 80 40 ডিগ্রি। 40 ডিগ্রি হবে উত্তর। বেশ সহজ ম্যাথ। অথবা কি আছে? 2 মিটার বেধের একটি কাঁচের ফলক অতিক্রম করতে একটি আলোকরশ্মির কত সময় লাগবে তা গণনা করো। দেওয়া আছে কাঁচের প্রতিসরাঙ্ক। প্রতিসরাঙ্ক সমান আমরা কি জানি? কাঁচের প্রতিসরাঙ্ক মানে এটা পরম প্রতিসরাঙ্ক দেওয়া আছে। তাহলে μg সমান কি জানি? শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই
কোনো মাধ্যমে আলোর বেগ, কোনো মাধ্যমে আলোর বেগ, কোনো মাধ্যমে আলোর বেগ। তাহলে শূন্য মাধ্যমে আলোর বেগ আমরা জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর কোনো মাধ্যমে আলোর বেগ আমরা জানি x, এখানে দেওয়া আছে সমান 1.5, বা লিখতে পারি x = 3 × 10⁸ ডিভাইডেড বাই 1.5। 1.5 2 দিয়ে কাটবে, তাহলে এখানে পাওয়া গেল 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে 2 মিলিমিটার বেধ, 2 মিলিমিটার বেধ। আচ্ছা, 1 সেকেন্ডে অতিক্রম করে কত? আলোর বেগ পাওয়া গেল 2 × 10⁸। 1 সেকেন্ডে অতিক্রম করে 2 × 10⁸ মিটার 1 সেকেন্ডে। আচ্ছা, তাহলে ঘুরিয়ে লিখতে হবে, 2 × 10⁸ মিটার অতিক্রম করে 1 সেকেন্ড সময়ে। এখানে তো মিলিমিটার দেওয়া আছে, তাহলে হয় মিলিমিটারকে মিটারে নিয়ে যেতে হবে বা মিটারকে মিলিমিটারে। আমি মিলিমিটারকে মিটারে নিয়ে যাচ্ছি কিভাবে? 2কে, আচ্ছা তাহলে 1 মিটার যাবে 1/2 × 10⁸। কত মিলিমিটার? 2 মিলিমিটার। তাহলে 2 মিলিমিটার মানে 2 ডিভাইডেড বাই 1000 মিটার হবে নিশ্চয়ই। তাহলে কি হবে? 2 ডিভাইডেড বাই 2 × 1000 × 10⁸। 2 2 কেটে যাবে, তাহলে এখান থেকে পাওয়া যাবে 1 × 10⁸ 8 3 11 -11 সেকেন্ড। ঠিক আছে, 1 × 10⁻⁻11 সেকেন্ড। আচ্ছা, তারপর আচ্ছা, বৈদ্যুতিক কোষের অভ্যন্তরীণ রোধ এবং ইএমএফ এর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। আচ্ছা, অভ্যন্তরীণ রোধ এবং ইএমএফ এর মধ্যে সম্পর্ক, এটা তোমরা সহজেই পারবে আশা করি। আচ্ছা, এবার আসি 3 এর 4। 3 এর 4 কি আছে? 3 এর 4 হলো 3 এর 4। আচ্ছা, দেওয়া আছে একটি বৈদ্যুতিক কোষের অভ্যন্তরীণ রোধ এবং ইএমএফ এর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। এটা সম্পর্ক আমি লিখে দিচ্ছি, তোমরা জানো, নিজেরা এই সম্পর্ক অবশ্যই করেছো। ই তড়িৎচালক বল সমান প্রবাহ মাত্রা গুণিতক অভ্যন্তরীণ রোধ প্লাস প্রবাহ মাত্রা গুণিতক বর্তনীর বাইরের রোধ। এইবার আসি অষ্টক সূত্রের সংজ্ঞা। তোমরা জানো অষ্টক সূত্রের ব্যতিক্রম দেখা যায় এরকম দুটি যৌগ। কি কি অষ্টক সূত্রের ব্যতিক্রম দেখা যায়? একটা তোমরা জানো 3.5 LiH, আর একটা হচ্ছে PCl5। এটা অসম্পূর্ণ অষ্টক আর এটা অতিরিক্ত অষ্টক বা অষ্টক সম্প্রসারণ। আয়নীয় যৌগের এবং সমযোজী যৌগের দুটি পার্থক্য, এটা তোমরা জানো, এটা বলার অপেক্ষা রাখে না। আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ওজনের পরিবর্তে সংকেত ওজন ব্যবহার করা হয় কেন? এটাও জানো, কারণ আয়নীয় যৌগগুলি কেলাস হিসেবে অবস্থান করে, ফলে ইন্ডিভিজুয়াল বা নিরবচ্ছিন্ন কোনো অণুর অস্তিত্ব থাকে না। আচ্ছা, তারপরে কি পৃথকভাবে কোনো অণুর অস্তিত্ব আয়নীয় যৌগের ক্ষেত্রে থাকে না, তাই আমরা এক্ষেত্রে আণবিক গুরুত্বের পরিবর্তে সংকেত ওজন ব্যবহার করে থাকি। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি আছে? আয়নীয় যৌগ, অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করার জন্য H2SO4 কেন ব্যবহার করা হয় না? তার কারণটা বিক্রিয়া করে যায়। আচ্ছা, নেক্সট সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে সোডিয়াম ধাতু নিষ্কাশন করার সময় অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড যোগ করা হয় কেন? আচ্ছা, সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে সোডিয়াম ধাতু নিষ্কাশন করার সময় অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড যোগ করা হয় কেন? তার কারণ হচ্ছে কি, এক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণ বা দ্রবণে আয়নের মাত্রা বৃদ্ধি করার জন্য। নেক্সট, লোহার মরিচা পড়া প্রতিরোধের দুটি উপায় আমরা জানি, রং করে দেওয়া হয় অথবা তড়িৎ লেপন পদ্ধতি ব্যবহার করে, যেটাকে বলা হয় গ্যালভানাইজেশন, আমরা ব্যবহার করে থাকি। ডিনেচার্ড স্পিরিট কি? ডিনেচার্ড স্পিরিট আমরা জানি কি মিথাইল অ্যালকোহল ইথানলের মিশ্রণ, তার সাথে কিছু পরিমাণ সালফার ও ন্যাপথা মেশানো থাকে। ইথাইল অ্যালকোহল ও অ্যাসিটিক অ্যাসিডের একটি করে ব্যবহার আমরা জানি। ইথাইল অ্যালকোহলের ব্যবহার বার্নিশ হিসেবে, বিভিন্ন বিক্রিয়ার মাধ্যম হিসেবে ইথাইল অ্যালকোহল ব্যবহার করা হয়। এবং অ্যাসিটিক অ্যাসিড কি কাজে ব্যবহার করা হয়? অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করা হয়ে থাকে সাধারণত বিভিন্ন ধরনের আচার বা খাদ্যদ্রব্য সংরক্ষণে এবং রান্নার কাজেও কিছু কিছু ব্যবহার করা হয়ে থাকে। এই প্রশ্নগুলো আলোচনার কোনো প্রয়োজন নেই, কারণ এগুলো তোমরা সবাই জানো, বইতে একদম সুন্দরভাবে হেডিং করে দেওয়া আছে।
আচ্ছা, তারপরে দেখো বিভাগ ঘ, চারের দাগের এ, একটি ঘটনা উল্লেখ করো যা থেকে বলা যায় যে গ্যাস অণুগুলি সর্বদা গতিশীল। গ্যাসের গতিতত্ত্বের ত্রুটিপূর্ণ স্বীকার্য ত্রুটি লেখো। গতিতত্ত্বের স্বীকার্য জানো অবশ্যই। আচ্ছা, যে আমরা জানি কোনো গ্যাসকে আবদ্ধ পাত্রের মধ্যে রাখলে গ্যাস সেই পাত্রের আয়তন দখল করে, গ্যাসের নির্দিষ্ট কোনো আয়তন নেই। আচ্ছা, গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য কি? গতিতত্ত্বের স্বীকার্য আমরা জানি গ্যাস বিন্দু ভর, এবং আর হচ্ছে মানে গ্যাসের অণুগুলিকে আমরা বিন্দু অণুরূপে কল্পনা করি এবং তাদের মধ্যে অবিশ্রান্ত গতি বর্তমান, তারা সর্বদা এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। আচ্ছা, নেক্সট 4-2 এই অঙ্ক আমি করে দেব, 4-2 এবং 4-2 এর অথবা। তাহলে 4-2 এবং 4-2 এর অথবা আর যদি কোনো অঙ্ক থাকে আমি তোমাদের অঙ্কগুলো সলভ করে দেব। চলো তাহলে 4-2 কি আছে? 4-2 21 গ্রাম লোহিত তপ্ত আয়রন। আয়রন মানেই প্রথমে এই বিক্রিয়া আমাদের মনে আসবে 3Fe plus 4H2O, 3Fe plus 4H2O, Fe3O4 plus Fe3O4 plus 4H2। তারপর কি করতে হবে? মোল সংখ্যাগুলো আমরা লিখে দেব। তাহলে এখানে 1, এখানে 4, তাহলে 3, 4, 1, 4 মোল সংখ্যা লিখে দেওয়া হলো। এবার তাদের আণবিক গুরুত্ব এখানে দেওয়া আছে Fe56, তাহলে 3 × 56, 4 × জলের জানি 18, তারপর 1 × এটা যদি প্রয়োজন হয় আমরা লিখব। আচ্ছা, H2 4 × 1 × 2, ঠিক আছে। তাহলে এইবার দেওয়া আছে চালনা করলে কি পরিমাণ H2 পাওয়া যাবে। তাহলে এখান থেকে দেখতে পেলাম 3 × 56 গ্রাম আয়রন পাওয়ার জন্য Fe এর উপর দিয়ে চালনা করলে কি পরিমাণ, 3 × 56 গ্রাম Fe চালনা করলে কি পরিমাণ H2 পাওয়া যাবে। এখান থেকে আমরা কত পরিমাণ H2 পাই? 4 × 2 মানে 8 গ্রাম H2 পাওয়া যায়। তাহলে 1 গ্রাম Fe চালনা করলে কি হবে? 8/3 × 56, আর এখানে দেওয়া আছে কত? 21। তাহলে এখানে দিয়ে দেব 21। তাহলে 7 × 3 = 21, 7 × 8 = 56, 8 8 কেটে যাবে, 3 3 কেটে যাবে, 1 গ্রাম H2 পাওয়া যায়। এখান থেকে STP-তে ওই H2 এর আয়তন কত হবে? STP-তে আমরা জানি যে কোনো গ্যাসের মোলার আয়তন মানে 1 মোলের আয়তন হয় 22.4 লিটার। তাহলে STP-তে হাইড্রোজেনের মোলার আয়তন কত? 2 গ্রাম। 2 গ্রাম H2 এর আয়তন আমরা জানি, আয়তন কত হবে? 22.4 লিটার। তাহলে 1 গ্রাম H2 এর আয়তন কত হবে? 22.4 / 2 মানে 11.2 লিটার। তাহলে এখানে উত্তর হবে 11.2 লিটার। এটা একটা অ্যান্সার, 1 গ্রাম একটা অ্যান্সার, আর একটা অ্যান্সার 11.2 লিটার। আচ্ছা, O2 এর উপস্থিতিতে SO2 এর জারণের ফলে। এবার নেক্সট, তাহলে এটা তোমরা দেখে নিলে। নেক্সট হচ্ছে অথবা প্রশ্ন। অথবা কি আছে? অথবা O2 এর উপস্থিতিতে SO2 এর জারণের ফলে। তাহলে O2 এর সঙ্গে SO2 এর জারণ, SO2 + O2 কি তৈরি হবে? SO3। ব্যালেন্স করে দেখো, 2 2 4, তাহলে হয়নি। SO2 2 দিয়ে দিলাম, এখানে 2 দিয়ে দিলাম, 2 2 4, 2 6, 2 3 6। ঠিক আছে, আশা করি তোমরা ব্যালেন্সটা নিজেরা করতে পারবে। SO3 উৎপন্ন হয়। 40 গ্রাম SO3 উৎপন্ন করতে কত গ্রাম SO2 প্রয়োজন হবে? 40 গ্রাম SO3। তাহলে এখান থেকে আমরা 2 × সালফারের কত? 32, অক্সিজেনের 16 × 3 = 48, তাহলে এখান থেকে 8 2 10, 4 3 7 1 8, 80। এখান থেকে আমরা পেলাম 80। আর এখান থেকে 2 × সালফারের কত? 32, অক্সিজেনের 16 × 2 32, মানে এটা 64। তাহলে পেলাম 2 × 64 গ্রাম SO2। আচ্ছা, 40 গ্রাম SO3, 40 গ্রাম SO3। দেখো কি হবে? 2 × 80 গ্রাম SO3, 2 × 80 গ্রাম SO3 উৎপন্ন করতে SO2 প্রয়োজন কত? SO3
উৎপন্ন করতে 2 × 64 গ্রাম SO2 প্রয়োজন। তাহলে 1 গ্রাম হবে আর 40 গ্রাম হবে। তাহলে 1 গ্রামে কত হবে 2 × 64 ডিভাইডেড বাই 2 × 80 আর এখানে কত আছে 40 গ্রাম। তাহলে 40 গ্রামের জন্য কত হবে ইন্টু 42 2 কেটে যাবে 42 2 32 মানে পাওয়া যাবে 32 গ্রাম SO2 প্রয়োজন। এই তো অ্যান্সার। তোমাদের ম্যাথগুলো খুবই সহজ। আচ্ছা, তারপর দেখো 4-3 তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা দাও, সবাই পারবে আশা করি। এসআই পদ্ধতিতে তাপীয় রোধের একক, এটাও তোমরা জানো, ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা জানো নিশ্চয়ই, 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে আয়তনের বৃদ্ধি হবে। আচ্ছা, চার্লসের সূত্র থেকে এর মান নির্ণয় করো, এটাও তোমরা পারবে। আপেক্ষিক ও পরম প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক কি? আপেক্ষিক প্রতিসরাঙ্ক পরম প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক কি? জানি আমরা a μ b সমান মিউ বি ডিভাইডেড বাই মিউ এ। আপেক্ষিক প্রতিসরাঙ্ক এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক আর এ মাধ্যমের বি মাধ্যমের প্রতিসরাঙ্ক ডিভাইডেড বাই এ মাধ্যমের প্রতিসরাঙ্ক। মাধ্যমের প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? আলোর বর্ণের প্রকৃতি, উষ্ণতা, আলোর বর্ণ এবং মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। দেখাও যে একবর্ণী আলোক রশ্মি সমবাহু প্রিজমের মধ্য দিয়ে প্রতিসমভাবে নির্গত হলে আলোক রশ্মির চ্যুতিকোণ ন্যূনতম হবে। তাহলে এটাও ওই একই প্রমাণ যে আমরা একটু আগে লিখেছিলাম, যে ম্যাথ কত দাগে ঠিক 3.3 এই রিভিশনটা যেটা হলো, যে ম্যাথ করা হলো I1 সমান কোণ এ প্লাস ডেল্টা মিনিমাম ডিভাইডেড বাই 2, এইটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে এখানে। প্রমাণ এখন সময় সাপেক্ষ। আচ্ছা, তাহলে আলোর বিচ্ছুরণের সংজ্ঞাও পাওয়া যাবে। প্রিজমের মধ্য দিয়ে কিভাবে প্রিজমের সাহায্যে একবর্ণী যৌগিক আলো শনাক্তকরণ করা যায়। যদি বিচ্ছুরণ ঘটে মানে সাদা আলো ভেঙে যায় তাহলে বুঝতে পারবো যৌগিক আলো। দুটি পরিবাহী শ্রেণী সমবায় সমান্তরাল সমবায় তুল্য রোধ দেওয়া আছে, পরিবাহী দুটির রোধ নির্ণয় করো। এটাও তোমাদের একটা গাণিতিক প্রশ্ন, খুবই অনেকবারই প্র্যাকটিস করানো হয়েছে ক্লাসে। ম্যাক্সিমাম প্রশ্নগুলো যা দেখা যাচ্ছে ক্লাসে ডিসকাস করা হয়েছে ম্যাক্সিমাম। আচ্ছা, তাহলে দুটি রোধ R1 প্লাস R2 সমান দেওয়া আছে কত 9। সমান্তরাল সমবায় মানে 1/R1 প্লাস 1/R2 দেওয়া আছে 2। তাহলে এখান থেকে R1 আর মানে 2 মান নির্ণয় করতে হবে। কিভাবে নির্ণয় করতে পারবো? তাহলে এখান থেকে লিখতে পারি R1 R2, তাহলে R1 প্লাস R2 সমান 2, বা R1 প্লাস R2 মান কত জানি দেওয়া আছে এখানে 9, R1 R2 সমান 2, বা R1 R2 সমান 9/2। আচ্ছা, এবার এটাকে যদি লিখি বা a প্লাস বির হোল স্কোয়ারের ফর্মুলা, তাহলে কি হবে a মাইনাস হোল স্কোয়ার যদি করা হয় R2 হোল স্কোয়ার সমান 9 স্কোয়ার, বা কি হবে a মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 4R1 ইন্টু R2 ইকুয়াল টু 81। তাহলে এখান থেকে R মাইনাস R2 হোল স্কোয়ার, আচ্ছা এটা কি হবে তাহলে প্লাস 4 ইন্টু R1 R2 মান দেওয়া আছে 9 এর 2, তাহলে 2 2 কাটবে ইকুয়াল টু 81, বা R1 মাইনাস R2 হোল স্কোয়ার সমান 81 মাইনাস 9 2 18, এইদিকে চলে যাবে। তাহলে 8 যদি বিয়োগ করা হয় কত হবে 8 3 11, আর এটা আচ্ছা 8 1 9 9 1 10। হ্যাঁ, এটা কিছু একটা ক্যালকুলেশনে কোথাও একটা একটু মুশকিল হয়েছে। তাহলে তুল্য রোধ, মানে এটা 1/2, এটা যদি হয় 1/2, তাহলে R1 R2 হলে 9 ইন্টু 2 18 হবে, R1 R2 হবে 18। এখানে একটু ক্যালকুলেশনে প্রবলেম ছিল। তাহলে R1 R2 9 2 18, ঠিক আছে। তাহলে এখানে হবে 4 ইন্টু R1 ইন্টু R2 ভ্যালু কত আছে 18 মানে
মাইনাস 8 4 72, তাহলে 72 আর 9 81, 9। তাহলে এখান থেকে R1 মাইনাস R2 সমান হবে 3। এবার R1 প্লাস R2 দেওয়া আছে কত, 9। তাহলে এবার যদি আমরা কেটে দিই, 2R1 হবে 12, R1 হবে 12/2 মানে 6, আর R2 হবে কত, R2 হবে 9 মাইনাস 6, 9 মাইনাস 6 মানে 3, অর্থাৎ R1 হবে 6 আর R2 হবে 3। ঠিক আছে, এখানে একটু ক্যালকুলেশনে গন্ডগোল হয়ে গেছিল, কারণ এখানে দেওয়া আছে তুল্য রোধ। তাহলে আমরা এখানে লিখব তুল্য রোধ মানে কি 1/2 হবে নিশ্চয়ই, মানে 2 করে ফেলেছি। আচ্ছা, তাহলে উত্তর হবে কত, R1 R2 সমান, R1 হবে 6, R2 হবে 9। আচ্ছা, 4 7 ডায়নামো বৈদ্যুতিক মোটরের মধ্যে পার্থক্য লেখো। আর্থিং কি, এটা তোমরা জানো। আলফা এবং গামা রশ্মির মধ্যে আধান ভেদন ক্ষমতা, আয়নিত করার ক্ষমতার মধ্যে তুলনা করো, এটাও তোমরা জানো। কোন মৌলের আয়নাইজেশন শক্তির সংজ্ঞা একদম হুবহু যেরকম বলা হয়েছে, ডিটো প্রশ্নগুলোই তোমাদের এসছে। আচ্ছা, অথবা প্রশ্ন আছে 4.9, এ বি ও সি মৌলের পরমাণু ক্রমাঙ্ক দেওয়া আছে n-2, n এবং n+1। বি মৌলটি নিষ্ক্রিয় গ্যাস, এ ও সি পর্যায় সারণীতে কোন শ্রেণীতে অবস্থিত, তাহলে এইটা আমি করে দিচ্ছি। অথবা কি আছে, এ বি সি মৌলের পরমাণু ক্রমাঙ্ক n-2, বি মৌলটি নিষ্ক্রিয় মৌল। তাহলে বি মৌল যদি নিষ্ক্রিয় হয়, তাহলে বি মৌল অবশ্যই 18 নম্বর শ্রেণীতে আছে। আর এর পরমাণু ক্রমাঙ্ক কত, n-2। তাহলে n-2 হলে, তাহলে n-2 যদি হয়, তাহলে অবশ্যই এ কত আছে, এ আছে 16 নম্বর শ্রেণী, বি হলো 18 নম্বর শ্রেণী, আর সি হলো পর্যায় সারণীর কোন শ্রেণীতে, আচ্ছা সি হলো n+1, তার মানে 18 থেকে পরে আবার ঘুরে 1 নম্বর শ্রেণীতে অবস্থিত। এই 16 নম্বর, বি 18 নম্বর, সি 1 নম্বর শ্রেণীতে অবস্থিত। এদের মধ্যে কার বিজারণ ক্ষমতা বেশি, আমরা জানি 1 নম্বর শ্রেণী, মানে ধাতু যারা থাকে তার বিজারণ ক্ষমতা বেশি। তাহলে বিজারণ ক্ষমতা বেশি হচ্ছে অপশান সি। তারপর নট অপশান সি, মানে সি মৌলের বিজারণ ক্ষমতা বেশি। এ ও সি যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তার সংকেত কি, এ ও সি যুক্ত হয়ে, এ যুক্ত হবে এর n-2, তার মানে যোজ্যতা কক্ষে আমরা জানি কতগুলো ইলেকট্রন আছে, 8 থেকে 2 বাদ যাবে, অর্থাৎ 6টি। তাহলে এ 2 3 4 6টি। সি মৌলের ক্ষেত্রে যোজ্যতা কক্ষে 1টি ইলেকট্রন আছে, তাহলে এখনো 1টি অসম্পূর্ণ, তাহলে আর 1টি সি ইলেকট্রন দেবে, তাহলে হয়ে গেল C2A। C2A, তার মানে এখান থেকে মানে আচ্ছা C2A কিভাবে করলাম, এ 2টো ইলেকট্রন গ্রহণ করেছে প্লাস 2টো সি মাইনাস, তাহলে এখান থেকে পাওয়া গেল C2A। নেক্সট প্রশ্ন, তড়িৎ লেপনের উদ্দেশ্য জানো তোমরা, আর বস্তুর উপর সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি দেওয়া হবে, পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড, আর পটাশিয়াম সোনার প্রলেপ মানে পটাশিয়াম অরোসায়ানাইড। ইউরিয়ার শিল্প উৎপাদন একদম হুবহু প্রশ্ন। ইথিলিন প্রস্তুতির বিক্রিয়া, শিল্পক্ষেত্রে ইথিলিন প্রস্তুত বিক্রিয়া, ইথিলিনের 2টি ব্যবহার, মিথেনের হাইড্রোজেন পরমাণু কিভাবে ধাপে ধাপে ক্লোরিন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয়ে কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন করবে। তাহলে এই প্রশ্নগুলো তোমাদের আলোচনা করা হয়েছে, একদম হুবহু যেইগুলো ক্লাসেও আলোচনা করা হয়েছে ঠিক সেই প্রশ্নগুলোই এসছে। এইবার তোমাদের মোটামুটি কত নাম্বার আসবে বা তোমরা আশা করো কীরকম নাম্বার পাবে, তোমরা সেটা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। আর যেহেতু আজ থেকে তোমাদের মাধ্যমিক শেষ, তোমাদের জন্য একটি নতুন জীবন উন্মোচন হচ্ছে। তবে এইবার থেকে তোমাদের মাধ্যমিক শেষ হওয়ার সাথে সাথে আরও দায়িত্ববোধ অনেকটা বেশি বেড়ে গেল, আর তাই তোমরা এখন থেকেই নিজেদের দায়িত্ব নিজেরা বুঝে নিয়ে ক্লাস 11 এবং 12-এর জন্য বা পরবর্তী পদক্ষেপে এগোনোর জন্য নিজেদেরকে প্রস্তুত করতে থাকো। কারণ যতই আমরা উপরের দিকে উঠতে থাকব, ততই আমাদের পথ আরও বেশি কঠিন হতে থাকবে। এই আশা করব আমাদের এই চ্যানেলের সঙ্গে তোমরা এখনও যারা যুক্ত হওনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, এবং এই চ্যানেলের সঙ্গে যুক্ত হলে তোমরা ক্লাস 11 এবং 12-এর কেমিস্ট্রি ক্লাসগুলো
প্রতিনিয়ত এখান থেকে আপলোড করা হবে আর তোমরা সেই ক্লাসের সুবিধাগুলো পেতে থাকবে।